সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির ৩য় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। হাজেরা বিবি খাটে বসে আছেন। তার বিছানায় ভাদ্র মাসের কড়া রোদ জানালা গলে পড়ছে। তিনি তার কাঠির মতো পা কিছুক্ষণ রোদে রাখছেন। পা চিড়বিড় করা শুরু হওয়া মাত্র টেনে নিচ্ছেন, আবার পা ছড়িয়ে দিচ্ছেন। রোদ নিয়ে এই খেলা তার পছন্দ হচ্ছে। তিনি এক এক সময় এক এক ধরনের খেলা বের করেন। হাবিবের স্ত্রী লাইলি শাশুড়ির খাটের পাশে মোড়ায় বসে আছেন। হাজেরা বিবি জরুরি তলব করে পুত্রবধূকে এনেছেন। তলব কি জন্যে করেছেন এখন ভুলে গেছেন। পুত্রবধূকে বসিয়ে রাখা হয়েছে যদি মনে পড়ে। রোদ খেলা খেলতে খেলতে হাজেরা বিবি বললেন, কিছুক্ষণের মধ্যে মনে পড়ব। কলবের ভিতরে চইলা আসছে, জবানে আসে নাই। বউ, বইসা থাকো। লাইলি বললেন, আম্মা, যতক্ষণ বসে থাকতে বলবেন বসে থাকব। চুপচাপ বইসা না থাইকা সংসারের গফসফ করো। এখন সংসার করতে পারি না, তাই সংসারের গপ শুনতে ভালো লাগে। সংসারের কোন গল্প শুনবেন? যেটা বলবা সেটাই শুনব। হারামজাদা ফরিদ তার গাভীন বউ নিয়া আছে কেমন? ভালো আছে। ভালো থাকারই কথা। ডিমওয়ালা মাছ বাজারে মিলে, ডিমওয়ালা বউ মিলে না। ঠিক বলেছি? জি। লতিফার বিবাহের যখন কথা চলতেছে তখন একটা রব উঠল। বউ পোয়াতি, কি কেলেঙ্কারি। লতিফা কানতে কানতে বলল, আমার এই ইন্দুর মারা বিষ আইনা দেন, আমি বিষ খাব। লাইলি বললেন, লতিফার গল্প থাকুক আম্মা। থাকবে কি জন্যে? লতিফা কি কোনো মানুষ না? তার সুখ দুঃখ নাই? হইতে পারে সে গরিবের সন্তান। লতিফা নামে কেউ নাই আম্মা। আপনি প্রায় লতিফার গল্প করেন, এক এক সময় এক এক গল্প। একবার বলেছেন লতিফা ৮ বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে। বৌমা, মিথ্যা বলি নাই। তোমার সাথে মিথ্যা বইলা আমার কোনো ফায়দা আছে? কাউরে কিছু না বইলা লতিফা দিঘির ঘাটে গেছে স্নান করতে। তখন ২২ মাস। শ্যাওলার কারণে ঘাট হইছে পিছল, পা পিছলাইয়া পড়ছে পানিতে। দুপুর পর্যন্ত কেউ কোনো খবর জানে না। জোহরের আজানের পর লতিফা পানিতে ভাইসা উঠল। গায়ে ছিল হইলদা জামা। মনে হইল পুষ্করিণীর মাঝখানে হইলদা গেন্দা ফুল ফুটছে। বুঝলা? জি। কাগজ কলম আনো। কি আনবো? কাগজ কলম। আমার জবানে একটা পত্র লিখবা। তোমারে কি জন্যে ডাকছি এখন ইয়াদ হইছে। পত্র লেখার জন্যে ডাকছি। আমার নাতনিরে একটা পত্র লিখব। নাতনির নাম যেন কি? লাইলি বললেন, আম্মা, নাম তো আপনার রাখা, তোজল্লি। হাজেরা বিবি গম্ভীর গলায় বললেন, বৌমা, আমার সাথে লুডো খেলবা না। তোজল্লি নাম আমি রেখেছিলাম, এটা সত্য। তবে তোমরা তারে এই নামে ডাকো না, অন্য এক নামে ডাকো। শুধু যখন আমি জিজ্ঞাসা করি কি নাম, তখন আমারে খুশি করার জন্যে বলো তোজল্লি। এখন বলো, তারে কি নামে ডাকবো? নাদিয়া। হাজেরা বিবি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি সুন্দর নাম দিয়েছিলাম, আর কি নামেই না ডাকো। পাদের সাথে মিল দিয়া নাম।
আম্মা, এটা কেমন কথা? পাদের সঙ্গে এই নামের কি মিল? মিল অবশ্যই আছে। নাদিয়া, দিল সে পাদিয়া। আম্মা, সিসি করবা না। সবাই পাদে, তুমিও পাদো। স্বামীর সামনে পাদো না, আড়ালে গিয়া ভটভট করো। লাইলি উঠে দাঁড়ালেন। হাজেরা বিবি বললেন, যাও কই? কাগজ কলম আনতে যাই। আপনি চিঠি লিখবেন বলেছেন। আমি লিখব না, তুমি লিখবা, আমার জবানে লিখবা। লাইলি কাগজ কলম নিয়ে বসলেন। তিনি বিরক্ত, কিন্তু বিরক্তি প্রকাশ করছেন না। ঘরের সকল কাজ পড়ে আছে, বুড়ি তাকে ছাড়ছে না। চিঠি পর্ব কতক্ষণে শেষ হবে কে জানে। হাজেরা বিবি বললেন, লেখো। নাদিয়া মাগো। লাইলি বললেন, আম্মা, নাদিয়া মাগো কেন লিখব? সে আপনার নাতনি। তোমারে যা লিখতে বলছি তাই লেখবা। মাগো, আমি ইচ্ছা করে লিখতে বলছি যাতে সে বুঝে আমার মাথা এখন পুরাপুরি আওলা। নাদিয়া মাগো লিখেছ? লিখেছি। লেখো, আমার অন্তিম সময় উপস্থিত হইয়াছে। এই বিষয়ে আজরাল আলাইহিসসালামের সঙ্গে কথা হইয়াছে। তিনি সঠিক দিনক্ষণ বলেন নাই, কিন্তু ইশারায় জানাইয়াছেন। লাইলি বললেন, আস্তে আস্তে বলেন আম্মা, এত তাড়াতাড়ি লিখতে পারি না। আজরাইল আপনাকে কি ইশারা দিয়েছে? উনি বলেছেন, তোর যা খাইতে মন চায় তাড়াতাড়ি খায়া নে। লাইলি বললেন, কি খেতে আপনার মন চায় আম্মা? পাক না তেঁতুল খাইতে মন চায়, ডেফল খাইতে মন চায়, বুবি খাইতে মন চায়। এইসব ফল সুকা, বেহেশতে মিলবে না। বেহেশতের সব ফল মিষ্টি। লাইলি বললেন, এখন কি লিখব বলেন? লেখো, পত্র পাওয়া মাত্র চলিয়া আসিবে। যান কবজের আগে আগে যেন তোমার মুখ দেখি। তোমার সহিত আমার কিছু গোপন কথাও আছে। এই পত্রকে টেলিগ্রাম মনে করিয়া চলিয়া আসিবা। ইতি তোমার দাদি হাজেরা বিবি। লাইলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আম্মা, এখন যাই, চিঠি পাঠাবার ব্যবস্থা করি। চিঠি ডাকে দিবা না? ডাকের চিঠির গুরুত্ব নাই। হারামজাদা ফরিদরে বলো চিঠি হাতে হাতে নিয়ে যাবে এবং তজল্লিরের সাথে কইরা নিয়ে আসবে। সে আজই যাবে। আচ্ছা, আজ কি বার? বুধবার। বুধবার হইলে আজ যাবে না। বুধবার দিন খারাপ। তোমার মা মারা গিয়েছিলেন বুধবারে। লতিফা বিষ খাইছিল মঙ্গলবার রাতে, মারা গেল বুধবারে। হারামজাদা ফরিদরে পাঠাইবা বৃহস্পতিবার সকালে। ঠিক আছে? জি, ঠিক আছে। আম্মা, আমি এখন যাই, নাকি আরো কিছু বলবেন? হাজেরা বিবি জবাব দিলেন না। তিনি রোদে পা রাখার এবং পা সরিয়ে নেওয়ার খেলা খেলছেন। ফরিদ তার ঘরে কাঠের চেয়ারে বসে আছে। চেয়ারের একটা পা ভাঙা বলে কোনো কিছুর সঙ্গে ঠেস না দিয়ে বসা যায় না। সে চেয়ারটাকে খাটের সঙ্গে ঠেস দিয়েছে। জায়গাটা ভালো পাওয়া গেছে। এখান থেকে জানালা দিয়ে অনেক দূর দেখা যায়। তার দৃষ্টিসীমায় একতলা একটা পাকা বাড়ি। এটা অতিথি ঘর, অতিথিদের থাকার জায়গা। ঘরের ভেতরটা ফরিদ কোনোদিন দেখে নাই। শুনেছে সুন্দর করে সাজানো। পাশাপাশি দুটা খাট আছে, চেয়ার টেবিল আছে, মাথার উপর টানা পাখার ব্যবস্থাও আছে। বিশেষ কোনো অতিথি এলে পাংখা পুলারের ব্যবস্থা করা হয়। বাড়ির সামনে গেটের মতো আছে।
গেটে ঝুমকা লতা এবং নীলমণি লতা। নীলমণি লতায় ফুল ফুটেছে, গেট নীল হয়ে আছে। ফরিদের ধারণা এই ফুলগুলির দিকে চেয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায়। অতিথি ঘরে সম্প্রতি একজন অতিথি এসেছে, বয়স অল্প। ফরিদ এই অতিথির রূপ দেখে চমৎকৃত। কোনো পুরুষ মানুষ এত রূপবান হতে পারে তা ফরিদের ধারণাতেও ছিল না। ফরিদ তার স্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথাও বলেছে। সফুরা বলল, ওনার কোনো একটা খুঁত আছে, খুঁত ছাড়া মানুষ এত সুন্দর হয় না। মাকাল ফল এত সুন্দর, তার কারণ ফল বিষাক্ত। সফুরা, মানুষের সৌন্দর্য দেখবা, খুঁত দেখবা না। খুঁত দেখব না কেন? খুঁত দেখলে মন খারাপ হবে, এই জন্যে দেখবা না। আমাদের চেষ্টা থাকা উচিত যেন সব সময় মন ভালো থাকে। কেন? মানুষের মনের সঙ্গে আল্লাহ পাকের যোগাযোগ আছে। মানুষের মন খারাপ হলে উনার খারাপ লাগে। আপনারে কে বলেছে? আমি চিন্তা করে বাইর করছি। আপনি দেখি বিরাট চিন্তার লোক। কাজকর্ম নাই তো, চিন্তা ছাড়া কি করব বলো? কাজকর্মের চেষ্টা করেন। চিন্তা করাটাও একটা বড় কাজ। এখন কি নিয়ে চিন্তা করেন? নতুন যে অতিথি আসছে তার বিষয়ে চিন্তা করি। তার বিষয়ে চিন্তার কিছু নাই। উনি স্যারের দুঃসম্পর্কের ভাইগনা। মাথায় কি যেন দোষ আছে। কবিরাজে চিকিৎসা নিতে এখানে এসেছেন। চিকিৎসায় আরাম না হলে কলিকাতা যাবেন। তার সঙ্গে কথাবার্তা বলা নিষিদ্ধ। কথা বললে উনার রোগ বাড়ে। এইসব তথ্য ফরিদ জানে, তবে সে সামান্য বেশি জানে, কারণ মানুষটার সঙ্গে এক রাতে তার আলাপ হয়েছে। সেই রাতে শহরে কারেন্ট ছিল না, গরম পড়েছিল অত্যধিক। পাংখা পুলার রশিদ তাকে এসে বলল, স্যারের অর্ডার হয়েছে রাতে আপনি অতিথি ঘরে যাবেন, সারা রাত পাংখা টানবেন, অতিথির সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না। ফরিদ বলল, উনি যদি কিছু জিজ্ঞাসা করেন চুপ করে থাকবো? রশিদ বলল, সেটা আমি বলতে পারবো না, নিজ বিবেচনায় কাজ করবেন। ওনার নাম কি? আসগর। ফরিদ পাংখা টানতে গেল। আসগর বিছানায় শুয়েছিল। উঠে বসল এবং বলল, পাংখা টানতে হবে না, কেউ পাংখা টানলে আমার ঘুম হয় না। ফরিদ বলল, স্যার অর্ডার দিয়েছেন, পাংখা না টানলে উনি রাগ করবেন। রাগ করলে করবেন। আমি কি চলে যাব? হ্যাঁ, চলে যাবেন। এই বাড়িতে কি পড়ার মতো কোনো বই আছে? যে কোনো বই। আমার সময় কাটে না, বই থাকলে পড়তাম। ফরিদ বলল, আপার অনেক বই আছে, আলমারি ভর্তি বই, কিন্তু আপার ঘর তালা দেওয়া। উনি কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, রোকেয়া হলে থাকেন। কি পড়েন? ফিজিক্সে অনার্স। আপনি বই পড়তে চাইলে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ময়মনসিংহ পাবলিক লাইব্রেরিতে অনেক বই আছে। তার মেম্বার হইলে বই এনে পড়তে পারবেন। লাইব্রেরিতে জামানত হিসাবে কিছু টাকা জমা রাখতে হবে, 20 টাকা। মাসিক চাঁদা 1 টাকা। এত কিছু জানেন কিভাবে? আমি মেম্বার হওয়ার জন্য গিয়েছিলাম, জামানতের টাকা ছিল না বলে মেম্বার হতে পারি নাই। আসগর তোষকের নিচ থেকে 100 টাকার একটা নোট বের করে বললেন, আমার পক্ষে মেম্বার হওয়া সম্ভব না, আপনি মেম্বার হবেন। বই এনে আমাকে দিবেন, আমি পড়ে ফেরত দিব। জি আচ্ছা। আরেকটা ছোট্ট কাজ করতে পারবেন? রশিদ নামের একজন আমার জন্য 3 বেলা টিফিন ক্যারিয়ারে করে খাবার আনে। আমি যখন খানা খাই সে সামনে দাঁড়িয়ে থাকে,
কেউ সামনে দাঁড়িয়ে থাকলে আমি খেতে পারি না। তাকে বলবেন সে যেন সামনে দাঁড়িয়ে না থাকে। আমি নিজেও বলতে পারতাম, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। ফরিদ ভয়ে ভয়ে বলল, আপনার মাথার অসুখটা কি একটু কমেছে? আমার মাথায় কোনো অসুখ নাই, কাজেই অসুখ বাড়া কমার প্রশ্ন আসে না। আচ্ছা, আপনি এখন যান। ফরিদ লাইব্রেরির মেম্বার হয়েছে। সে সপ্তাহে 2 বার লাইব্রেরি থেকে বই আনে। অন্যের জন্য বই আনা নেওয়া করতে করতে ফরিদের নিজের বই পড়ার অভ্যাস হয়ে গেল। ফরিদ 4 নম্বরই হাতিমার্কা একটা খাতা কিনেছে। যেসব বই সে এনেছে তার নাম খাতায় লিখে রাখছে। লাইব্রেরি থেকে বই আনার সময় খাতাটা সে নিয়ে যায়। খাতা দেখে বই নেয়, যাতে একই বই 2 বার নেওয়া না হয়। কোনো বই তার নিজের পড়ে কেমন লাগলো তাও অল্প কথায় লিখে রাখে। দিগ্বিজয়ী আলেকজান্ডার, মোটামুটি। ভারতবর্ষের ইতিহাস, খুবই বাজে। 2টি ফুল 1 বৃন্ত, ভালো। প্রেমের বই। জানবার কথা, জ্ঞানের বই, মোটামুটি। দস্যু বাহরাম, খুবই ভালো। প্রেত কাহিনী, অত্যধিক ভালো, ভূতের। কপালকুণ্ডলা, ভাষা খারাপ, বই খারাপ। পথের দাবি, খুবই সুন্দর। পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ানের নাম ক্ষিতীশবাবু, বয়স 60। সারাদিন চা এবং পান খান। মাঝে মাঝে সম্পূর্ণ বিপরীত 2 বস্তু একসঙ্গে খান। তার মুখের সামনে সব সময় বই ধরা আছে। তিনি ঘোষণা করেছেন, এই লাইব্রেরির সব বই যেদিন পড়ে শেষ করবেন সেদিন এই চাকরি ছেড়ে দিয়ে ধর্মে কর্মে মন দিবেন। অল্পদিনেই ফরিদের সঙ্গে তার ভালো খাতির হয়েছে। বই লেনদেনের সময় কিছুক্ষণ গল্পগুজব করেন। ফরিদ, বলো দেখি, বই পড়লে কি হয়? জ্ঞান হয়। পারলা না। জ্ঞান এত সোজা জিনিস না। বই পড়লা আর জ্ঞান হয়ে গেল। বই পড়লে পাপ ক্ষয় হয়। আজে বাজে বই পড়লে ছোটখাটো পাপ ক্ষয় হয়। ভালো বই পড়লে বড় পাপ ক্ষয়। বুঝেছ? বুঝার চেষ্টা নিতেছি। গঙ্গায় ডুবলে হিন্দুর পাপ ক্ষয় হয়, এইটা জানো তো? জানি। পুস্তক হলো হিন্দু মুসলমান সবেরই গঙ্গা। পুস্তকে ডুব দিলে হিন্দু মুসলমান সবের পাপ ক্ষয় হয়। মনে থাকবে? থাকবে। গঙ্গায় ডুব দিয়া পাপ ক্ষয়ের মন্ত্রটা জানো? যে না। মন্ত্রটা শোনো। আম্রচুরি জাম্রচুরি, ভাদ্র মাসে ধান্য চুরি, মন্দ স্থানে রাত্রি যাপন, মদ্যপান আর কুকড়া ভক্ষণ, হক্কল পাপ বিমোচন, গঙ্গা গঙ্গা। এখন যাও, বই নিয়া বিদায় হও। তোমার সঙ্গে কথা বলার কারণে বই পড়া বন্ধ, আমার পাপ কাটাও বন্ধ। বিদায়। স্যার, আমার খুব শখ আপনার একবেলা খাওয়াই। শখ হইলে খাওয়াবা, মুসলমানের বাড়িতে খাইতে আমার সমস্যা নাই। ফরিদ বলল, নিজের যেদিন রোজগার হবে তখন খাওয়াবো, এখন আমি পরের বাড়িতে আশ্রিত। ক্ষিতীশবাবু বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, আশ্রিত অবস্থার পরিবর্তন করো। আশ্রিত মানুষের অন্ন 20টা বৎ। 20টা বোঝো তো? বুঝি। 20টা আর কত খাইবা? খাদ্য খাও। খুব শিগগিরই একটা ব্যবস্থা হবে স্যার। ফরিদ ক্ষিতীশবাবুর পায়ের ধুলা নিয়ে বের হয়ে এলো। এই কাজটি সে সব সময় করে। বিদায়ের সময় ক্ষিতীশবাবুর পায়ের ধুলা নেয়। হাবিব খেতে বসেছেন। পাটি পেতে খেতে বসা। তার সামনে পাখা হাতে লাইলি বসে আছেন একটা জল চৌকিতে।
লাইলি পাখা হাতে নিয়েছেন অভ্যাসের কারণে। খাওয়ার সময় হাবিব পাখা নাড়ানাড়ি পছন্দ করেন না, কথা চালাচালিও পছন্দ করেন না। এই কথা তিনি তার স্ত্রীকে অনেকবার বলেছেন, কিন্তু লাইলির মনে থাকে না। কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি খাবার সময় বলবেনই। লাইলি বললেন, অতীত ঘরে যে থাকে সে কে? হাবিব বললেন, তার নাম আসগর আলী। আমার দূর সম্পর্কের ভাইগনা হয়, বাড়ি শম্ভুগঞ্জ। শরীর খারাপ, চিকিৎসার জন্য এসেছে। লাইলি বললেন, খাওয়ার সময় মিথ্যা বললে গলায় ভাত আটকাইয়া মৃত্যু হয়। খাওয়া শেষ করেন, তারপর মিথ্যা বলবেন। হাবিব কিছুক্ষণ কঠিন চোখে তাকিয়ে থেকে আবার নিঃশব্দে খাওয়া শুরু করলেন। লাইলি বললেন, এই ছেলেরে আমি চিনি। সে ভাটিপাড়ার বারোয়ানি জমিদার রহমত রাজা চৌধুরীর একমাত্র ছেলে। তার নাম হাসান রাজা চৌধুরী। তুমি চিনলা কিভাবে? আপনার ইয়াদ থাকে না যে আমি ভাটি অঞ্চলের মেয়ে। ভাটিপাড়ায় আমার খালার বাড়ি। আমি ছোটবেলায় জমিদার সাহেবের বাড়িতে গিয়েছি। এত সুন্দর আর এত বড় বাড়ি ভাটি অঞ্চলে নাই। উনাদের বাড়ির নাম কৈতর বাড়ি। কৈতর বাড়ি নাম কি জন্যে? বাড়ি ভর্তি কৈতর, এই জন্যে বাড়ির নাম কৈতর বাড়ি। কৈতরগুলির জন্যে প্রতিদিন ৮ মণ ধান বরাদ্দ ছিল। এখন কি অবস্থা জানি না। হাবিব বললেন, কম জানাই ভালো, বেশি জানলে সমস্যা। লাইলি বললেন, জমিদার সাহেবের ছেলে একলা অতিথ বাড়িতে থাকে, একলা খায়। এইটা কেমন কথা? তারে মূল বাড়িতে থাকতে বলেন, আমি যত্ন করে খাওয়াবো। হাবিব বললেন, পরিস্থিতির কারণে মাঝে মধ্যে হাতি ইঁদুর হয়ে যায়। এই ছেলে এখন ইঁদুর। এর বেশি কিছু আমারে জিজ্ঞাসা করবা না। আম্মা নাদিয়াকে আনার জন্যে লোক পাঠাতে বলেছেন। আম্মার কথা আমার কাছে আদেশ, লোক পাঠাও। ইউনিভার্সিটিতে নানান গোলমাল চলতেছে। ছাত্রগুলা কই মাছের মতো উজাইছে। এ সময় হল হোস্টেলে না থাকাই উত্তম। সন্ধ্যাবেলা হঠাৎ ঝড় উঠল। আম কাঁঠালের বাগানের ভেতর ধুলা আবর্জনার কুণ্ডলি উঠল। লাইলি ঘোমটা মাথায় দিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। তার ঝড় বৃষ্টি ভালো লাগে। ঝড়ের সময় ঘূর্ণি ওঠার অন্য অর্থ আছে। ছোটবেলায় শুনেছেন ঘূর্ণির ভেতর একটা করে জিন থাকে। নজর করে দেখলেই হঠাৎ হঠাৎ জিনের হাত পা মাথা আচমকা দেখা যায়। লাইলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাগানে ৩টা ঘূর্ণি উঠেছে। এরা পাক খেয়ে খেয়ে একটার সঙ্গে অন্যটা মিশে যাচ্ছে, আবার আলাদা হয়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে জিনরা কেউ থাকবে না। এরা বৃষ্টি পছন্দ করে না। বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে ফোঁটা ফোঁটা পড়ছিল, এখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। লাইলির চোখে পড়ল পুকুর ঘাটে হাসান রাজা চৌধুরী দাঁড়িয়ে। তার দৃষ্টি আকাশের দিকে। সে মনের আনন্দে ভিজছে। যে মাওলানার কাছে লাইলি ছোটবেলায় আরবি পড়া শিখতেন, তিনি বলতেন, বৃষ্টি আল্লাহ পাকের খাস রহমতের একটি। বৃষ্টিতে ভিজলে উনার রহমত গায়ে মাখা হয়। এটা শরীর এবং মন দুয়ের জন্যেই ভালো। তবে এই রহমত আল্লাহ পাক শুধু মানুষের জন্যে দিয়েছেন, জিনের জন্যে দেন নাই। জিনরা বৃষ্টিতে ভিজতে পারে না। লাইলি বলেছিল, জিনদের জন্যে কি অন্য কোনো রহমতের ব্যবস্থা আছে? তিনি বললেন, আছে। আল্লাহ পাক জিনের জন্যে আগুনের বৃষ্টির ব্যবস্থা রেখেছেন। আগুনের বৃষ্টি তাদের জন্যে। লাইলি মাওলানা সাহেবের নাম মনে করার চেষ্টা করছেন। নাম মনে আসছে না। কিছু নাম মানুষ অতি দ্রুত ভুলে যায়। 1000 চেষ্টা করলেও মনে রাখতে পারে না। মনে হয় আল্লাহ পাক চান না এই নামগুলি মনে থাকুক। সেই মাওলানার অভ্যাস ছিল কথা বলার সময় ছাত্রীর পিঠে হাত রাখা।
একদিন তিনি বললেন, তুমি উড়না ঠিক মতো পড়তে পারো না, মাথার উড়না এমনভাবে দিতে হবে যেন মাথার সামনের চুল ঢাকা পড়ে। আমি উড়না পরায়ে তোমারে দেখাই দিতেছি। তিনি উড়না পরাবার সময় লাইলির বুকে হাত রাখলেন। লাইলি পাথরের মূর্তির মতো বসে রইলেন। তখন তার বয়স 12। এ ভয়ঙ্কর ঘটনা কাউকে বলার উপায় নেই, কারণ কেউ তার কথা বিশ্বাস করবে না। মাওলানা ছিলেন তাদের অঞ্চলের অতি সম্মানিত মানুষদের একজন। হঠাৎ লাইলির মাওলানার নাম মনে পড়ল, মাওলানা আসগর। আজ দুপুরে খাওয়ার সময় নাদিয়ার বাবা এই নাম উচ্চারণ করেছেন। লাইলি নিচু গলায় কয়েকবার বললেন, মাওলানা আসগর, মাওলানা আসগর। কাজের মেয়ে মলিনা এসে তার পাশে দাঁড়িয়েছে। এই মেয়েটার বয়স অল্প। অল্প বয়সের কারণেই সে তুচ্ছ বিষয়ে উত্তেজিত হয়। আম্মা, শিল পড়তাছে। লাইলি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। নিজেকে সামলে নিয়ে বাগানের দিকে তাকালেন। শিল পড়ছে। হাসান রাজা চৌধুরী ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি করে শিল কুড়াচ্ছে। লাইলি বললেন, মলিনা, তুমি খোঁজ নাও, তোমার খালু বাড়িতে বা চেম্বারে আছেন কিনা। থাকার কথা না, আজ বৃহস্পতিবার, তিনি তাস খেলতে যান। যদি দেখো তোমার খালু নাই, তাহলে ওই ছেলেটারে বলবা আমি চা নাস্তা খাওয়ার জন্যে তাকে ডেকেছি। দোতলায় নিয়ে আসবো আম্মা? হ্যাঁ, দোতলায় আনবা, চা নাস্তার ব্যবস্থা করবা। কি নাস্তা দিব? লুচি ভাইজা দিবা, মাংস রান্না আছে, মাংস আর লুচি। মলিনা গলা নামিয়ে বলল, কেউ যেন না জানে এমনভাবে আনবো আম্মা। লুকা ছাপার কিছু নাই মলিনা, তুমি অল্পদিন হয়েছে এ বাড়িতে এসেছো, তুমি আমাকে চিনো না। আমারে চিনলে বুঝতাম আমার মধ্যে লুকা ছাপা নাই। মলিনা চলে গেল। লাইলির মন সামান্য খারাপ হলো, কারণ মলিনাকে তিনি মিথ্যা কথা বলেছেন। তার মধ্যে অবশ্যই লুকা ছাপা আছে। মাওলানা আসগরের কথা তিনি কাউকে বলেন নাই। ছেলেটাকে নাস্তা খেতে খবর দিয়েছেন, কিন্তু তার আগে খোঁজ নিয়েছেন নাদিয়ার বাবা তাস খেলতে গেছেন কিনা। হাজেরা বিবি চেঁচাচ্ছেন, ও হাবু, হাবু রে, ও হাবু। লাইলি শাশুড়ির ঘরে ঢুকলেন। আম্মা, কিছু লাগবে? আমার ছেলে কই, হাবলাটা কই? আজ বৃহস্পতিবার, মনে হয় তাস খেলতে গেছে। সত্যি সত্যি তাস খেলতে যায় কিনা ভালো মতো খোঁজ নিবা। পুরুষ মানুষরে বিশ্বাস করবা না, তারা এক জায়গায় যাওয়ার কথা বলে অন্য জায়গায় যায়। তোমার শ্বশুরের কথা শোনো, সে মাসের প্রথম দিন। লাইলি বললেন, এই গল্প অনেকবার শুনেছি আম্মা। আরেকবার শোনো। একটা শাড়ি অনেকবার পরেছ বলে আর পরতে পারবা না তা তো না, ভালো শাড়ি অনেকবার পরা যায়। তারপর ঘটনা শোনো। তখন আমি নতুন বউ, এ বাড়ির হালচাল বুঝি না, বয়সও কম, হায়েস নেফাস শুরু হয় নাই এমন কম। তারপরেও সন্দেহ হইল। খোঁজ লাগায়া জানলাম তোমার শ্বশুর যায় নটি বাড়িতে, নটির নাম বেদানা। আমি তোমার শ্বশুররে বললাম, আপনি সম্মানী মানুষ, নটি বাড়িতে কেন যাবেন? নটি আসবে আপনার কাছে, বেদানারে আপনার কাছে আইনা রাখেন। তোমার শ্বশুর পাকা ঘর তুলল, নটি বেটিরে এই ঘরে আইনা দাখিল করল। আজ সেই ঘরের নাম অতীত ঘর, বুঝেছ? জি। আপনার ছেলেকে কেন ডাকতেছিলেন আম্মা? কিছু লাগবে? হাজেরা বিবি বললেন, শিল পড়েছে শুনেছি,
একটা শিলে মধু মাখায়া আমার মুখে দাও, আমি চুষব। বছরের প্রথম শিলের মধ্যে ওষুধ থাকে, এই ওষুধ শরীরের জন্য ভালো, ব্যবস্থা করো। ব্যবস্থা করতেছি আম্মা।